দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত ৭ দিনে মঙ্গলবারের ৭ দিন মানেই নদী। শুরুতে কয়েকটি সংবাদ শিরোনামে আমরা চোখ বুলাতে চাই। করতোয়ার বুকে পানি নেই, হচ্ছে ধান চাষ। নেত্রকোনার মগড়া ও ধলাই নদীতে ধান চাষ। মরা ইছামতির বুক জুড়ে ধান চাষ। নেত্রকোনায় নাব্যতা সংকটে নদ নদীর তলদেশে ধান চাষ। নদীর বুকে ধান চাষ নবাবগঞ্জে। খরস্রোতা নদী সুরিয়া এখন ধান চাষের জমি। এরকম অসংখ্য সংবাদ আমরা পাবো একটু অনলাইনে ঘাটাঘাটি করলেই। যে নদী বাংলাদেশের লাইফলাইন, যে নদী প্রবাহমান স্রোতস্বিনী, যে নদীতে পানি থাকবার কথা, সেই নদীতে ধান চাষ হয় এবং সেটি গণমাধ্যমে সংবাদ শিরোনাম হয়। এটি কেন? এটি খুব স্বাভাবিক ঘটনা, বা এটি কিভাবে হলো এই অবস্থায়, অর্থাৎ নদী ধান চাষের জমিতে পরিণত হলো কেন? এটি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। সেই সঙ্গে সম্প্রতি একটি গবেষণা প্রকাশিত হয়েছে বাংলাদেশের নদী, বিশেষ করে নদীকে আমাদের উচ্চ আদালত যে লিভিং এন্টিটি বা জীবন্ত সত্তা বলে ঘোষণা করেছেন, সেটির বাস্তবতা কতটুকু, এ নিয়ে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেটি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হালদার, স্যার আপনাকে স্বাগত। আছেন রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ। এস ভাই, এই খুব স্বাভাবিক কিনা এই চিত্রগুলো যে নদীর জমিতে ধান চাষ হচ্ছে? ধন্যবাদ আপনাকে। প্রথম হচ্ছে, আপনি যদি নিউজগুলোর টাইমটা দেখেন, এটা সর্বোচ্চ লাস্ট যে নিউজটা হচ্ছে এটা এপ্রিল মাসের, তার আগে আমি দেখেছি ফেব্রুয়ারির 23, এটা বিভিন্ন সময় না মার্চের 3, আমি 4টি সংবাদ দেখেছি। এগুলো হচ্ছে মূলত ড্রাই সিজনের নিউজ। তো বাংলাদেশের নদীগুলোর যেই ক্যারেক্টারিস্টিক্স আছে আমরা জানি, যে রবীন্দ্রনাথের একটি কবিতা আছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এখানেও হাঁটু জল। সুতরাং একটা হচ্ছে হাইড্রোলজিটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, এবং এর সাথে এই নিউজেরও একটা সিগনিফিকেন্স আছে, সেটাও বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। তো এই আমরা ঢাকায় ভাষায় আমরা বলি উন্না মৌসুম এখন। আচ্ছা, এখন শেষ হচ্ছে, বর্ষা মৌসুম শুরু হবে আর কি, গ্রীষ্মের শেষ। তো উন্না মৌসুমে প্রত্যন্ত অঞ্চলের ছোট নদীগুলোতে হাঁটু জল হয়ে যায়। এটা এবং এই সময় একটা ধান চাষ, একটা সিজনাল ইয়েও হয়। আপনি মানিকগঞ্জ অঞ্চলে গেলে এখন পাবেন চামারা, যেটা দিয়ে আসলে পিঠা বানানো হয়। বলা হচ্ছে যে চালে ভালো চামারা যদি থাকে পানি, রিশতায় ভালো মামারা যদি থাকে নানি। হ্যাঁ, সুতরাং খুব ইন্টারেস্টিং আর কি এই মেটাফোরগুলো। তো সেই জায়গা থেকে লোকাল হাইড্রোলজির সাথে লোকাল ক্রপ প্রোডাকশনের একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। বাট এটা এই নিউজগুলোর আবার আরেকটা ইমপ্লিকেশনও আছে, যেটা সাধারণ যারা নদী নিয়ে কাজ করেন না, তারা যেটা বুঝতে চান এবং আসলে যারা রিপোর্টগুলো করেছেন তারাও বুঝাতে চান, সেটা হচ্ছে হাঁটু জল থাকলেও তো প্রবাহটা থাকতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হাঁটু জল থাকলেও তো ধান চাষ করার কথা না। হ্যাঁ, তো হইলেও আপনার পাড়ে ধান চাষ হবে, কিন্তু প্রবাহটা তো থাকতে হবে নদী। সেই প্রবাহগুলো মরে গিয়েছে। যেরকম নদী রক্ষা কমিশন এখন বলছে 1000-এর উপরে নদী, আমরা বলছি 1200-এর উপরে, কিন্তু এই মৌসুমে এই ডিউরিং দিস টাইম আসলে 200-250 নদীও কিন্তু প্রবাহমান থাকে না। আচ্ছা, তো এটা পানি উন্নয়ন বোর্ডের ডেটা, কারণ তারা তো পানি নিয়ে কাজ করে, প্রবাহটা নিয়ে কাজ করে। তো সুতরাং 200-250 নদীতেও যদি সাফিসিয়েন্ট প্রবাহ না থাকে, তাহলে এটা তো আমাদের জন্য খুবই অ্যালার্মিং বিষয়। কারণ হচ্ছে যে প্রবাহ না থাকলে এই পলিটা আরো বেশি করে জমে, এবং পরবর্তীতে পলিটা না পরিষ্কার করা গেলে এটা আসতেই কিন্তু আপনার দখল শুরু হয়ে যায়। যে নদীতে প্রবাহ নাই সেটাই দখল। আপনি যে জায়গাটা ফোকাস করছেন যে এই মৌসুমে 200-250-র বেশি নদীতে প্রবাহ থাকে না, বা 200-250-তেও থাকে না, সেটি কেন থাকে না, এটি বড় কোশ্চেন। ওইখানে যাবার আগে আমি একটু মুজিবুর রহমান হালদার, যে ছবিগুলো দিয়ে শুরু করলাম আমরা, এটি ধরেন বৈশাখ চৈত্র মাসে পানি কমে যায়, তখন আমরা ধরে নিচ্ছি কোথাও কোথাও হয়তো ধান চাষটা স্বাভাবিক। আসলে কি তাই? এখন বিস্তীর্ণ, একসময় বড় নদী যেগুলো ছিল, সেই নদীর নিচেও আমরা তিস্তার একটা ছবি সম্প্রতি ফেসবুকে আমরা দেখলাম যে অনেকে শেয়ার করছেন, তিস্তা এত বড় নদী, খরস্রোতা নদী, তার নিচে এখন মোটামুটি ধুধু বালুর মতো, সেখানেও হয়তো ফসলের আবাদ হচ্ছে। তাহলে রবীন্দ্রনাথের কবিতার মতো হাঁটু জল থাকলে আমরা ধান চাষ করতে পারি, এটি যেমন একটা দিক, আবার আসলে ধান চাষ করবার মতো অবস্থায় নদী পৌঁছে যাচ্ছে কিনা, খুবই ভয়াবহ একটা চিত্র এটা তুলে ধরা হয়েছে। এবং এটি কিন্তু এমন নয় যে ইট ইজ আননোন টু দি পিপল, ইট ইজ known to the people, rather it is known to the administration
অর্থাৎ পানি ব্যবস্থাপনার সাথে যারা জড়িয়ে আছে, যে বিভাগগুলো আছে কাজ করছে, BIWTA বলেন, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বলেন, ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি বলেন, পানি, সবচেয়ে বড় কথা হলো যে নৌ পরিবহন মন্ত্রণালয়, তাদেরও তো এই সাইড দিয়ে নৌ চলাচলের ব্যবস্থাটা আছে, তাই না? সেটা তো দোজ আর অলসো হ্যাম্পার্ড। একটি হচ্ছে যে নৌ চলাচলের ব্যবস্থা হ্যাম্পার হয়েছে, অপরদিকে হচ্ছে পানির যে প্রবাহটা সেটা চলার জন্য জীববৈচিত্র্য যেটা সেটা কিন্তু একেবারে নাই, ধ্বংসপ্রাপ্ত। তো সেই জায়গাটায় এটা যেটা হলো, এটা একটা চরম অস্বাভাবিক অবস্থা। আমরা এই অস্বাভাবিক অবস্থা দেখতে চাই না। রবি ঠাকুরের যেটা বলছেন সেটা ছোট ছোট হয়তো বাড়ির নিয়ে, কিন্তু এইটিকে এইখানটায় যুক্ত করে আমি মনে করি এইখানকার যে প্রকৃত অবস্থাটা সেটাকে কিন্তু আবার একটু থিতিয়ে নেয়া। মানে বড় নদী যতই শুকাক সেখানে ধান চাষ করবার মতো অবস্থা হবার কথা না, ইট ইজ ইলিগাল। একটি বিষয় আছে যে আমিও ডেপুটি কমিশনার ছিলাম, ডিসি ছিলাম, সো আমি তো এডিসি রেভিনিউ ছিলাম, ফলে আমি এই বিষয়গুলো যেটা দেখেছি, একটা সার্কুলার আছে মিনিস্ট্রি অফ ল্যান্ডের, সেটা হলো যে যখন পানি কমে যাবে ওই সময়, তো এরকম যদি অবস্থাটা হয় যে সেখানে চাষাবাদ করা যায়, বা এইটি হয়েছে কেন, মানে স্টেট অ্যাকুইজিশন টেনান্সি অ্যাক্টের যে 86 এর ধারা আছে। ধরেন স্যার, এই একটা হেডলাইন দেখেন প্রথম আলোর খবর, যে একজন ভদ্রলোক উত্তরবঙ্গের, উনি বলছেন এই নদীর মাছ মারিয়া আমার সংসার চলতো, আর এলা সেইটা ধান চাষ হচ্ছে। একটা বক্তব্যের মধ্যে পুরো বাস্তবতা কিন্তু পরিষ্কার, যে এই নদীতে উনি মাছ ধরতেন, এখন সেখানে ধান চাষ করছেন। ফলে এটা আমরা রবীন্দ্রনাথের হাঁটু জল থাকের মধ্যে মিলানোর সুযোগ নেই। তো আমি সে কথাটাই বলছি যে এইটি বরং একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়বে, এবং ফেভারেবল ইম্প্যাক্ট হলো টুয়ার্ডস এটা দখল করে নেবে। আলটিমেটলি একসময় এরা ওনারশিপ এটা চাইবে, এবং এই সুযোগে এরা ওখানে বালু দেবে, আরো মাটি দেবে, জায়গাটাকে ওরা এমন একটা অবস্থায় নেবে, এটা করতে করতে 2-4 বছর এটা করবে। যেটা এটা হয়েছিল সিঙ্গাইরে, আপনি দেখবেন যে ধলেশ্বরী নদী যেখানে গেছে তার পাড়ে এরকম একটা অবস্থা হয়েছিল। তো আমরা ওইটা খুব সিরিয়াসলি আমরা ডিল করেছিলাম। ওখানে একজন মেম্বার অফ দি পার্লামেন্ট, তিনি তখন ওখানে কি বলে বিদ্যুৎ করতে গিয়েছিলেন। পরে কি বলে যে আপনার পরবর্তীতে তার সাথে আমরা আলাপ করলাম, এটা মন্ত্রণালয়ের মাধ্যমে আলাপ হয়েছে, বাট হি ইজ ভেরি নাইস। আমি এখনও তাকে শ্রদ্ধা জানাই যে তাকে বলার পরে তিনি নদীটার সাইডে যেটা করেছিলেন সেটাকে সরে গিয়ে উনি বিদ্যুৎ প্ল্যান্টটা করেছেন, তাতে কিন্তু খুব ভালো হয়েছে যে নদীটা উনি উন্মুক্ত করে দিয়েছেন। তো এই অবস্থাটা কিন্তু ওনার জন্য প্রযোজ্য ছিল, অর্থাৎ ওই জায়গায় উনি যে এটা করতে গিয়েছিলেন সেটা তো নদীটা যে প্রবাহটা, সেটা যখন প্রবাহ আসতো, ধরে নেন 2 মাস পরে এখানে আবার পানি আসবে, তো সেইটার জন্য তো নদী সংরক্ষণ করতে হবে। যদি এই অবস্থাটাই হয়, এই অবস্থার জন্য দায়ী ফ্যাক্টরগুলো কি কি, যদি এইটি আপার রাইপিরিনের যে আমার নদীর যে ইয়েগুলো আছে, তিস্তা বলুন, তারপরে অন্যান্য নদীর সাথে যেটা আছে গঙ্গা যমুনা, তো সেইটির প্রবাহটা স্থিমিত হয়ে যাওয়ার ফলে যদি এটি ঘটে থাকে, তাহলে দ্যাট ইজ এ মেইন রিজন। তো সেই জন্য যেটা আমাদের যেটা করা দরকার, উই নিড টু গো ফর স্টেপস লাইক দ্যাট। যে এই অবস্থাটা হলো কেন, ধরেন এই যে সেতু দেখে বুঝতে পারছি আমরা নদীটা কত বড়, বিশাল নদী, কিন্তু এখন নিচে ধান চাষ হচ্ছে সবুজ। হ্যাঁ, ফলে এই জায়গাটা যেটা হবে, এই যে ধান চাষগুলো যারা করেছে, দেখেন এই বছরের নিউজ, ফেব্রুয়ারির নিউজ, আমাকে একটু এক্সপ্লেইন করতে দিন এই 1 মিনিট, মানে তাইলেই টোটাল জিনিসটা বোঝা যাবে। দেখেন আগামী দিনের এই যে যেটা হচ্ছে নদীকে নিয়ে, ধান চাষ করছে, এখন হয়তো অনেকে বলবে যে ও আমাদের তো ফসল হচ্ছে, তো কতটুকু ফসল হচ্ছে অ্যাট দ্য কস্ট অফ দি রিভার, at the cost of the river. তুমি এখানে অন্যরকম গাছ লাগাতে, এইটা ডিসি সাহেবকে ফান্ড দেবে দরকার বোধে, সে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা অন্য কাউকে নিয়ে তারা কিছু গাছ লাগিয়ে দিবে, সেরকম জায়গাটা যদি না গাছ লাগালে তো সেই জায়গাটা আরো খারাপ অবস্থা হয়ে যাবে। সেটি তো আমি বলছি যে পাবলিক প্রপার্টি হিসাবে সেটি থাকবে, এবং আবার যখন পানি আসবে দূরে দূরে তখন তো সেটা চলে যাবে, এবং এমন গাছ না হলে সে প্রোটেক্ট করে আপনি বলছেন গুল্ম জাতীয় গাছ, এক্স্যাক্টলি, না হলে সে না, এটা তো বেড, রিভার বেড না, রিভার বেডকে যদি মানুষ দখলে নিয়ে নিতে চায়, আচ্ছা আপনি বলছেন দখল ঠেকানোর জন্য, এটা বলে দেওয়া আছে, হাইকোর্টের ইয়েও বলেছে যে আপনি ছোট ছোট গাছ আপনি লাগাতেই পারেন, সেটা আবার ওই সময় পানির ঢল আসলে উপরে যাবে, ওর সাথে ভেসে যাবে। স্যার আপনি যেহেতু আরডিসি বা এই সব ভূমি মন্ত্রণালয় সচিব আপনি ছিলেন, আইনটা কি, ধরেন এই যে নদীটা তো রাষ্ট্রের মালিকানাধীন, এখন এই ধান চাষ করেছেন একজন ব্যক্তি, লোকাল কৃষক, উনি কি আসলে এরকম নদীর জায়গা যদি চর জাগে বা
মাটি হয়ে যায়, সেখানে ধান চাষ করা কি লিগ্যাল? পারবেন না, পারবেন না। আইনটা হচ্ছে এইটা, আমি সেটাই বলতে যাচ্ছিলাম কিন্তু ওই পয়েন্টে। সেটা হলো যে স্টেট অ্যাকুইজিশন টেন্যান্সি অ্যাক্টের 86 ধারায় আছে। আসলে অনেক আইন কানুন কিন্তু আছে আইনের, সেই জায়গাটা স্পষ্টভাবে বলে দিয়েছে এইটা যদি শিখস্তি হয়ে থাকতো এবং তারপর যদি 30 বছরের মধ্যে এটা জাগতো, তাহলে জেলা প্রশাসকের নজরে গেলে তিনি কিন্তু এইটি বের করে ফেলতেন, কারণ তার কাছে তো ম্যাপিং আছে এবং তার কাছে রেকর্ড অফ রাইট আছে, যেটাকে আর বলে, সেটি দিয়ে তিনি বের করতেন যেটা মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড এর জমি। তাহলে এখানে তো তা না, এক্স্যাক্টলি এখানে বর্ষায় এখানে তলিয়ে মানে পানি অনেক থাকে, বোঝা যায়। এক্স্যাক্টলি, এটা বোঝাই যায় এখনকার ফোরশোর, এটা এখনকার ফোরশোর, রাইট। এইটি বোঝাই যায় যে এটি নদীর জমি, তাহলে এইটির কারো রাইট নেই যে এইখানে ধান চাষ করলে। মানে উনি প্রান্তিক কৃষক হন আর যেই হন না, যিনি হন, কারণ প্রান্তিক চাষি হলে তাকে অন্য জায়গায় দেব, এইখানে দরকার বোধে তাকে। এই যে দেখেন যারা মৎস্যজীবী তাদেরকে বলে না 2 সপ্তাহ 3 সপ্তাহ তুমি কাজ করতে পারবে না, তো তাকে গভর্নমেন্ট দিচ্ছে না, সাবসিডি। তো এইখানে যারা চাষ করছে তারা যদি গরিবই হয় তাদেরকে সাবসিডি দিবে সরকার, বাট নট এট দ্য কস্ট অফ দি রিভার্স, দে ক্যান ডু দিস। এইখানে এই যে যখন মাটি হবে কি না, আরেকটা ব্যাপার আছে। আমি যে উদাহরণটা দিতে গেলাম, ওই যে সিঙ্গাইরের ওই সাইডে যেটা মানিকগঞ্জে, হ্যাঁ মানিকগঞ্জে, সেটা আপনি কি তখন নদী কমিশনের চেয়ারম্যান? হ্যাঁ, আমি নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, সেটা আমি দেখতে গিয়েছিলাম। তো আমরা তখন ওখানে গিয়ে অনেক মিটিং করেছি, ওখানকার যে উপজেলা ছিল উপজেলায় বসেও তাদের সাথে মিটিং করেছি, জেলাতে গিয়েও মিটিং করেছি, সেখানে মানে এডিসি সাহেব এসেছিলেন, আমরা অনেক হিয়ারিং নিয়েছি, লোকদেরকে করেছে কি 100 না। তো গভর্নমেন্টের একটা নির্দেশ আছে যে জমি যদি জেগে যায় তাহলে সে জমিতে মানে 100 না ফেলে না রেখে 100 না দিতে পারে, একটা সার্কুলার। সে মানে ফসল আবাদের জন্য এক্স্যাক্টলি 1 বছরের জন্য লিজ, দ্যাট ভায়োলেটস না সেই এক্স্যাক্টলি, সেটা হলো রক্ষার জন্য যে এটা করার জন্য। কিন্তু সেটি হচ্ছে যেখানে ওটা হচ্ছে আপনার কি বলে যে ওই অ্যালুভিয়ান আর ডাইলুভিয়ান যেটা আছে না, সিকোস্তি এবং পয়স্তি, সেই পয়স্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু এটা জেনারেলাইজ করে ফেলেছে এবং এইটাকে ভুল বুঝিয়ে আলটিমেটলি ওই লোকগুলো বলে আমি তো গত 5 বছর যাবত এরকম, ধরুন যদি মানে আগামী আরো 5 বছর পর্যন্ত যদি একটা লোকেই এসে বলবে স্যার তো এটা লিজ দিয়েছে, লিজের কারণে নদীর এটা যেটা পাবলিক প্রপার্টি, সবার প্রপার্টি, সেটি তো একটি ব্যক্তি ভোগ দখলে নিয়ে আগামী দিনে এসে দখল দেখাবে, রাইট। এবং নদী শুধু তাই না, এই সুযোগে সে কি করবে জানেন, এক সময় এটা বিক্রি করে যাবে, কার কাছে বিক্রি করবে, হাত ট্রান্সফার, এবং সেটা ফসলি জমি হিসেবে বিক্রি করবে। এবং আরেকটা ব্যাপার বলি একই সাথে, আপনার যেটা আমরা দেখেছি নারায়ণগঞ্জে দেখবেন শীতলক্ষা নদীতে বাংলাদেশে যতগুলো বড় কোম্পানি আছে, যদি 20টা কোম্পানি বলি, একেবারে উপর থেকে টপ থেকে একেবারে প্রত্যেকের ওখানে একাধিক কারখানা আছে, এবং ওগুলো কিন্তু সব শীতলক্ষা নদী, এবং ওখানে যে আপনার কি আছে যে ওই যে কি বলে মেঘনা, আর অপরদিকে এই দিক থেকে চলে গেছে কিন্তু মিলেছে ধলেশ্বরী আর বুড়িগঙ্গা, ধলেশ্বরী হয়ে একটা 3 জায়গায় মিলিত স্থান। এই জায়গাটায় যেটা করেছে আপনার আনলিমা থেকে শুরু করে ওখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি, আমরা বারবার গিয়ে বলেছি, এবং এগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং লিজ দিয়েছে, এবং এটা হচ্ছে এইটা লিজ দিয়েছে কি XY কে লিজ দিয়েছে, আগে তো ওদেরকে লিজ দিতে পারে না, XY কে লিজ দিয়ে 2-3 হাত ট্রান্সফার দেখায়া তার থেকে কিনে নেয় এই কোম্পানিগুলো। সো এইটা তো টোটাল ইলিগাল, কারণ আইনে আছে, এবং হাইকোর্ট আলটিমেটলি আপিলেট ডিভিশন সুপ্রিম কোর্টের 2020-এর যে আদেশ, তাতেও তারা ক্যাটাগরিক্যালি বলেছে, বাট দ্যাট ইজ বেসড অন দি আর্লিয়ার অ্যাক্টস অ্যান্ড লস অফ দি কান্ট্রি, তাতে একেবারে ক্লারিফাই করে দিয়েছে যে ইন এনি সার্কামস্ট্যান্সেস, ওখানে বলেছে আন্ডার নো সার্কামস্ট্যান্সেস দি গভর্নমেন্ট অর দি স্টেট ক্যান মানে লিজ আউট, এটা লিজ দিতে পারবে না, লিজ অথবা সাবলিজ, কিন্তু এটা কিন্তু করে যাচ্ছে, এটা বিআইডব্লিউ। এটা অনেক বড় তর্ক, কারণ ওইখানে যে ধরনের স্ট্রাকচার সেগুলো তো স্থায়ী স্ট্রাকচার, আপনি লিজ নিয়ে তো এত বড় স্ট্রাকচার করতে পারেন কিনা সেটা আরেকটা তর্ক। অবশ্যই পারেন না, এবং এই জায়গাটা শুনুন, এইটাই কিন্তু আমাদের মেইন নিয়ে এরকম করে করে নদীগুলো ব্যাহত হয়ে যাচ্ছে, এবং এটার সাথে এখন আইন কানুন ক্লিয়ার আছে। দেখুন এগুলো একটা দুষ্ট চক্র কাজ করছে এর সাথে, এখানে লোকাল যারা আছে, লোকাল যারা ইনফ্লুয়েন্সিয়াল, তারা এর সাথে জড়িত, একটা গ্রুপ, স্থানীয় প্রশাসন। দিন শেষে এটা অনেক টাকার ব্যাপার, তো আপনি যখন কোটি কোটি টাকা ডিল হয়, সেখানে আপনি
ফাইট করাটা খুব কঠিন। একটা বিরতি নিয়ে আসছি, এই বিষয়ে আরো কথা বলবো। দর্শক, ইজ এ ভেরি গুড পয়েন্ট, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এটা নিয়ে কথা, জি দর্শক, আজকে আমরা কথা বলছি নদীতে প্রবাহ নেই এবং যার ফলে এখন নদীর বুকে ধান চাষ হচ্ছে। আমরা শিরোনাম দিয়েছি হারিয়ে যাচ্ছে প্রাণ, নদীর বুকে ধান। ফিরছে একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে, মঙ্গলবারে 7 দিন মানে নদী। এবং আজকে আমরা কথা বলছি নদী হারিয়ে যাচ্ছে প্রাণ, নদীর বুকে ধান। এজাজ ভাই, এই ছবিটা আমরা এর আগেও দেখেছি। এই মৌসুমে আপনি যেটা শুরু করেছিলেন যে কোথাও কোনো কোনো নদী হয়তো হাঁটু জল হবে, কিন্তু বিস্তীর্ণ নদী, এটা বেশ বড় নদী, সেইখানে ধান চাষ হচ্ছে। এটা তো একদিনে হয় না। এই পরিস্থিতিটা, এই পরিস্থিতি তৈরি হলো কিভাবে? প্রথম হচ্ছে যে জিনিসটা, নৌপথ যদি আপনার থাকে নদীতে, নদী মানে কিন্তু নৌপথ। যখন আপনি নৌপথগুলো বন্ধ করে, এখন তো সমস্ত যোগাযোগ আপনার সড়কে, হ্যাঁ, নৌপথগুলো আপনি যদি বন্ধ করে দেন, তাহলে হয় কি, এই ওয়াটারওয়ে মেনটেনেন্সের জন্য, মেনটেনেন্স ড্রেজিং এবং এটাকে মেনটেনেন্সের যে কার্যক্রমগুলো আছে, সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং লেস প্রায়োরিটি হয়। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি, ঠিক একই এক্সাম্পল। এটা কোন জায়গায়? নেত্রকোনা। একই নদী আপনি ধলেশ্বরীতে দেখবেন। ধলেশ্বরী থেকে যখন পাটকল, মূলত একটা বড় দুটো পাটকল ছিল কিন্তু সিঙ্গারের পিছনে, এই পাটকলটা যখন ট্রান্সফার হয়ে নারায়ণগঞ্জ চলে আসলো, এখান থেকে তখন পুরো ট্রান্সপোর্টটা বন্ধ হয়ে গেল। আর দ্বিতীয় হচ্ছে যে যমুনা সেতু করার কারণে একদম টাঙ্গাইলের যে অংশে ধলেশ্বরী যেখান থেকে উৎপত্তি হয়েছে, সেই জায়গা থেকেও আপনার 3টা মুখ ধলেশ্বরীর, একটা মুখ বন্ধ হয়ে গেল, আরেকটা মুখ মোটামুটি চললো। তো যখন ওয়াটারওয়েজগুলো বন্ধ হয়ে যায়, তখন নদীর মুখ থেকে যে পানি সবসময় আসা যাওয়ার যে মেনটেনেন্সের যে ফোকাসটাই, সেই ফোকাসটাই কিন্তু অ্যাডমিন থেকে আর নেওয়া হয় না। এটা আমরা দেখেছি গড়াইয়ের ক্ষেত্রে একই অবস্থা। গড়াইয়ের উপর বেস করে ডাউন স্ট্রিমের সবগুলো নদী, আমরা নদী বন্ধ করে দিয়ে জিকে প্রকল্পও করেছি, খেয়াল করে দেখেন। তো এগুলো আলটিমেটলি ওই অঞ্চলের নদীগুলোকে মারলো। এখন জিকে প্রকল্পের পাম্প চলে না, সে কারণে ওখানকার কৃষকরাও এখন হাহাকার করতেছে। কেউ কোনো, আমি নদীও নষ্ট করলাম, আবার কৃষিও নষ্ট করলাম। তো সুতরাং এইখানে দুটো কাজ হয়। একটা হচ্ছে যে আমি নৌপথকে আমি বন্ধ করছি, এটা আমি না জেনে শুনে কিংবা দূরদর্শী চিন্তা আমার মধ্যে নাই। দ্বিতীয় হচ্ছে যে এরপরেও প্রচুর টেন্ডার হয় এবং প্রজেক্ট হয়। আপনি হয়তো জেনে থাকবেন যে গত 10 বছরে পানি উন্নয়ন বোর্ড প্রায় 40,000 কোটি টাকার নদী উদ্ধারের প্রকল্প নিয়েছে। নদী উদ্ধার মানে কয়টা নদী উদ্ধার হয়েছে? না, মানে এই ওয়াটারওয়েজ গুলোকে ঠিক করবে, তারা বলছে যে পানির প্রবাহটা ঠিক করবে। এবং এই 40,000 কোটি টাকা থেকে তারা ক্লেম করতে পারবে না যে তারা 1000 কিলোমিটার নদী উদ্ধার করতে পেরেছে। তাহলে হোয়াটস দ্য পয়েন্ট? এটার মানেটা কি? দ্যাট মিনস এখানে আমি বলি এখানে এক হচ্ছে যে কোথায় নদীটা কাটা হবে আর কোথায় নদী কাটা হবে না, তা নিয়ে একটা বড় বালু বাণিজ্য হয় বাংলাদেশে। এটা 1 নাম্বার। তো সুতরাং একদিকে 30,000-40,000 কোটি টাকা লুটপাট হয়েছে, শুধুমাত্র একটা ডিপার্টমেন্টের কথা আমি বলছি। দ্বিতীয় হচ্ছে এর সাথে সংশ্লিষ্ট আরেকটা বালু ব্যবসা জড়িত হয়, মাটিটা আবার বিক্রিও করা হয়। তো এটা করতে গিয়ে পুরো ইকোলজি, আবার এই বালুগুলো গিয়ে ছোট ছোট নদী জলাশয়ে ভরাট হয়, মানে আপনি পুরো ইকোসিস্টেম ধ্বংস করে দেন, আবার ভাঙন হয়। এখানে একটা পলিটিক্যাল ইকোনমি আছে। দ্বিতীয় হচ্ছে এটার কোনো মনিটরিং নাই। আপনি কাকে মনিটরিং করবেন? আপনারা গত সেশনের মন্ত্রী রক্ষা কমিশনের চেয়ারম্যানের অন্তিম যে যাত্রা আমরা দেখেছি, সেটা তো বালু মহলের বিরুদ্ধে কথা বলে তার হয়েছে। তো একই জিনিস হচ্ছে, এটার বিরুদ্ধে কথা বলবে কি, কিংবা তার ট্রান্সপারেন্সিটা কোথায়? বড় নদীগুলোতে আবার যে ড্রেজিং হয়, এটা তো আমি বললাম যে ছোট নদী, মাঝারো সাইজের নদীগুলোর ক্ষেত্রে। বড় নদীগুলোতে ড্রেজিংয়ে কতটুকু ড্রেজিং হচ্ছে, সেটার কি কোনো হাইড্রোগ্রাফিক ডেটা আছে? আপনার খবর নিয়ে দেখবেন প্রত্যেকটা প্রকল্পতে তারা একটা নামে মাত্র হাইড্রোগ্রাফিক সার্ভে করে, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের মেইন অফিসে হাইড্রোগ্রাফার 5 থেকে 6 জন এবং বেকার বসে থাকে, তাদের কোনো কাজ নাই। এবং এতগুলো বড় বড় কাজ হয়। আজকের সন্দ্বীপের নিউজ বলি, সন্দ্বীপে আজকে যেই মানে যেখানে পল্টুন বসিয়েছে, সেখানে আজকে ট্রলারে আনার কথা, এবং যে ট্রলারগুলো এসে জমেছে সেই ট্রলার পল্টুনে আসতে পারে না। এটা পানি নাই না, ড্রেজিং ভুল হয়েছে বলে বলতেছে, এতগুলো টাকা খরচ করার পরে। এমপি নিজে বলতেছেন যে এই ড্রেজিংটা হচ্ছে, আপনি 1000 কোটি টাকা খরচ করার পরে বলবেন যে ভুল হয়েছে, এই ড্রেজিংটা ভুল হয়েছে। সুতরাং এই যে নদীর ভিতরে যে আপনি ড্রেজিং করছেন, হু ইজ মনিটরিং ইট? এটা আগে হাইড্রোগ্রাফিক সার্ভে এটাতে হয় না, আমি জানি, এই জন্য বলতেছি। প্রথম হচ্ছে যে কোনো প্রকল্পে কোনো হাইড্রোগ্রাফিক সার্ভে হয় না, নিজের ইচ্ছা মতো তারা ঘরে বসে ঠিক করে, এবং এর সাথে বালু মহলের যে সিন্ডিকেট তারা জড়িত। ড্রেজিংয়ের আবার আরেকটা সিন্ডিকেট আছে। ড্রেজিংয়ের সিন্ডিকেটগুলো হচ্ছে একদম হাইটেক ড্রেজার নাই, খুবই কম, যেটা কতটুকু ড্রেজিং হচ্ছে সেটাও দেখা যাবে। রিমোট সেন্সিং করা হবে এবং রিমোট সেন্সিং এর মধ্যে কতটুকু কাটা হয়েছে সেটা দেখা যাবে। তো যে কারণে ড্রেজিং এর দুটো দুর্নীতি হয়, কতটুকু
বড় বড় ড্রেজারগুলো দৈনিক 4 থেকে 5 লক্ষ টাকা দুর্নীতি করতে পারে শুধু মাটি কাটা থেকে পার ডে, এবং তেল থেকে সে 4 থেকে 5 লক্ষ টাকা চুরি করতে পারে। তো একটা ড্রেজার যদি 8 থেকে 10 লাখ টাকা ডেইলি চুরি করে, আপনি এটার ইকোনমির সাইজটা আপনি চিন্তা করেন। আমি একটু ইয়ে করি, যেটা বললেন এজাজ যথার্থ বলেছেন, অ্যান্ড ইট ইজ হ্যাপেনিং। কিন্তু এর আরও কিছু দিক আছে, মানে দেয়ার আর সাম আদার ফ্যাক্টরস, যেটা সেই ফ্যাক্টরসগুলো আমরা সমাধান করতে পারছি না। কিন্তু সেই জায়গাটা দেখবেন যে এই যে মগরা নদী যেখানে, তারপর মগরার সাথে যে আছে সোমেশ্বরী নদী, এগুলো কিন্তু আমি দেখতে গিয়েছি ওখানে, এবং ওখানে আমি নাইটহল করেও থেকেছি। তো 2-3 দিন যাবত এটা দেখেছি, এবং নেত্রকোনায় গিয়েছি, নেত্রকোনার অন্যান্য নদীগুলো সব দেখেছি। নেত্রকোনা আপনার এই কি বলে ময়মনসিংহের এই এরিয়ায় ঘটনাটা হলো যে এর আপার রাইপিএনএ যেটা, সেইখানে তো আপনার যেটা হচ্ছে যে ওর প্রচণ্ড প্রভাব আছে এটার উপরে। সোমেশ্বরী নদীর একই অবস্থা, এটা যদি দেখেন সোমেশ্বরী নদীর অবস্থা আরও খারাপ। আপনি হাজার হাজার ট্রাক মনে হয় এটা, এবং বালু নিচ্ছে। হ্যাঁ, এখন যেটা হলো প্রায় কিন্তু ওখানে এখনও আমাকে বিভিন্ন সময় সাংবাদিকরা আমাকে টেলিফোনে জিজ্ঞেস করে, মানে যে স্যার এটা এই অবস্থা, এটা কি করা যায়, কেমন করে হলো, আপনার সময় আপনি কি করেছিলেন। আমি বললাম আমি ওখানে গিয়েছি, সবার সাথে মিটিং করছি, জেলাতে মিটিং করছি, সবাই এটি জানে। ওখানকার পলিটিক্যাল লিডারশিপ ওই সময় যারা ছিল তারাও জানেন, তাদের সাথেও আমাদের মিটিং হয়েছে। বিষয়টা হচ্ছে কি, উপরে মেঘালয়, তো মেঘালয় থেকে যেটি চলে এসেছে, সেই আপনি ওখান থেকে পাহাড় থেকেও কিন্তু অতিরিক্ত চলে আসে পলি। তো এই অতিরিক্ত পলি চলে আসার জন্য যেটা যাওয়া, সেটা কিন্তু যেতে পারে না, কারণ আমাদের এই উল্টা পাল্টা এই যে আর্থ ফিলিং করার কারণে, আর অপর দিকে যেটা হচ্ছে যে আমরা স্যান্ড লিফটিং এর কারণে, হ্যাঁ আমরা যেটা করছি, এই যে বাণিজ্য যেটা আছে, এই কারণে মাইন্ডলেসলি আমরা এটা সেটা করছি, এবং জেনে করছি কি না জেনে করছি। নদীর কি হবে ওটা ভাবনা, ওই যে গান আছে না, কাল কি হবে জানি না, তো আমি এখন আমার স্বার্থ আমি নেব। তো এখন এইটির জন্য লোকাল প্রশাসন যারা আছে, মানে ইনক্লুডিং এটা মেইন কিন্তু হতে হচ্ছে যে ডেপুটি কমিশনার, এসিল্যান্ড, এটা তো আছে না। এইটা কার হলো ক্ষতিটা? এই যে দেখুন, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু ওয়াটার ডেভেলপমেন্ট হ্যাজ মানে ডিউটিস, ডাইরেক্টলি ডিউটিস, কারণ একটা নদী মরে গেলে, সংকীর্ণ হয়ে গেলে, সেইখানে তো তার প্রবাহ বন্ধ হয়ে যায়। তাহলে পানির যে ভলিউম কমে গেল, শুষ্ক হয়ে গেল, নদী মরে গেল, এতে ওয়াটার ডেভেলপমেন্টের বোর্ডেরই তো এটা মেইন কাজ। ওয়াটার অ্যাক্ট সর্বশেষ যেটা হয়েছে 2013-তে, তাকে আপনার কিন্তু বলে দেয়া আছে, দেখবেন যে ওখানে প্রথম দিকে 8 ধারা, 6 ধারা, ওদিকে 20 ধারা, 19 ধারায় এগুলো কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে যে তারা প্রতি বছরই এগুলো দেখবেন। এবং অপরদিকে ঠিক আছে, বালু আসছে, বালু আসবে, উপর থেকে আসছে, আমরা ঠেকাতে পারছি না, কিন্তু না ঠেকাতে পারলে বালু উত্তোলন করতে হলে আপনি ম্যাপিং করে দেবেন, কোন জায়গায় কতটুকু কাটবে, এর যে ড্রেজার হবে সে স্পেসিফিক টাইপ অফ ড্রেজার হতে হবে, তার বাইরে যেতে পারবেন না। আমি হয়তো দেখা যাচ্ছে যে 3 মাইল করবে, আমি দিয়েছি হয়তো ধরে নেন 1 মাইলের এই জায়গায়, কিন্তু আমি কাটছি 3 মাইল বা 5 মাইল, ওই জায়গায় দুর্নীতিটা হয়, এতটুকুর একটা ওই টেন্ডার হয়, কিন্তু নিয়ে নিচ্ছে বড়টা। এখন বালুর তো বিরাট অর্থনীতি। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে যে দেখুন এই জায়গাটায় বালু কাটবে না তা না, বালুর আইন আছে 2010-এ, তো বালু উত্তোলনের আইন থাকলে আইনে স্পষ্টভাবে বলে দেওয়া আছে, ওখানে কিন্তু আপনার একটা এক্সপার্ট টিমও আছে, ইট ইজ জেলা প্রশাসক তার সভাপতি, এটা তো আমি ল্যান্ড সেক্রেটারি ছিলাম, তো তখনই কিন্তু এটাকে স্ট্রিমলাইনিং করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। এখন বালুমহল যেখানে আছে, যেগুলো তাদের তালিকাও আছে, এটা তারা টেন্ডার করে এটা দেয়, ঠিক আছে, এই পদ্ধতি মেনটেন করে, কিন্তু নো সুপারভিশন, এবং রাইটলি এটা সুপারভিশন করবে যেটা বললো, তার জন্য যে টিম আছে, এক্সপার্ট টিম, সেটা থাকতে হবে সেখানে। ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, BIWTA, অল মেম্বার্স আর দেয়ার, LGED ইঞ্জিনিয়াররা সবাই কিন্তু ওখানে থাকে, কিন্তু দে হ্যাভ নো ওয়ার্ক আফটার, মানে কি বলে, দি টেন্ডার ইজ গিভেন টু সামওয়ান। তাহলে এই জায়গাগুলো কে দেখবে? হু ইজ টু বেল দি ক্যাট? আইন আছে, সব আছে, প্রয়োগ নেই। আর আপনি যদি বালু আইন এনেছে, আমাকে কিন্তু তখন এই যে আমাদের মন্ত্রী, 2জন মন্ত্রী মহোদয়, আমি একসময় কিন্তু বললো যে আমি যখন ল্যান্ড সেক্রেটারি, যে আমরা কি এই বালুগুলো উত্তোলন করে, আমাদের তো কিছু কিছু কাছের কান্ট্রি আছে, তারা এটা নিতে চায়,
হ্যাঁ, তো এটাকে আমরা পারি না। আমরা বলি স্যার বালু তো আমরা উত্তোলন করি, আমরা তো তা পারি, এবং এটাকে সিস্টেমেটিক ওয়েতে করে আমরা সেটা করতে পারি। তো এখন সিস্টেমেটিক ওয়েতে নদীকে বাঁচিয়ে তাদের নদী যেটা বললেন যে প্রতি বছরই তো কিছু ভরাট হয়, সেই ভরাটের জায়গাটাকে যদি আমি উত্তোলন করে নিয়ে যেতে পারি এইভাবে, তাহলে তো আমার টাকা বাঁচে, আমার তো আলাদা কোনো প্রজেক্ট দিতে হয় না। এখন হচ্ছে কি সৎ মানুষ দরকার এবং আপনার স্ট্রং সুপারভিশন দরকার। এই যেটা বললেন যে আমাদের নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সাহেব আগে যে বিষয়টা নিয়ে করেছে, আসলে এটা দুঃখজনক, আমি প্রথমে বলবো। কিন্তু কথাটা হচ্ছে এইটি বালু কাটা তো আমি বন্ধ করতে পারবো না, বালু কাটা বন্ধ করা যেটা দিয়েছে, কিন্তু এই জায়গাটাকে স্টিক করতে হবে, সেইটি আমরা করি না বলে এটা আরেকটা এখানে বিরাট বিজনেসও আছে। না, বিজনেস তো অবশ্যই অনেক অনেক বড়। স্যার আরেকটা বিরতি নিয়ে আসছি। আমি এইটা বলে এক মিনিট শেষ করছি যে নদী উদ্ধারের ব্যাপার যেটা দখল হলো, সেইটির দিকে না গিয়া সরাসরি আমি বালু নিয়ে এত বেশি সেন্সিটিভ হলাম কেন? কারণ দ্যাট ইজ এ বিজনেস। আমি বোঝাতে পেরেছি এটা নিয়ে অনেক কথা আছে বলে এটা আমি মনে করি। ফলে নদী রক্ষা কমিশনের যে কাজগুলো, তাতে নদী উদ্ধারের বিষয়টা এবং পলিউশন যেটা হচ্ছে সেগুলোর দিকে আমরা বেশি নজর দেব, এবং যেগুলো বালু উত্তোলনের যেটা বালু আইন অনুসারে যেটা হয়েছে কিনা ডিসি সাহেব বা অন্য যে অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে ডেকে নিয়ে বলতে হবে ইউ এনশিওর দ্যাট। রাইট স্যার, আরেকটা বিরতি নিয়ে আসছি। দর্শক ফিরছি আরেকটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে, মঙ্গলবারে 7 দিন মানে নদী, এবং আজকে আমরা কথা বলছি হারিয়ে যাচ্ছে প্রাণ নদীর বুকে ধান। এস ভাই, সম্প্রতি আপনারা একটা রিপোর্ট প্রকাশ করেছেন, রিভার রাইটস নেভিগেটিং চ্যালেঞ্জেস টু ফলো ফ্রিলি। এই রিপোর্টটা ধরে আমরা যদি একটু কথা বলি, যে যেই বাস্তবতা নিয়ে কথা বলছি, যে খরস্রোতা নদীর বুকে এখন ধান চাষ হচ্ছে, এবং হাইকোর্ট আমাদেরকে বলেছেন যে নদী হচ্ছে লিভিং এন্টিটি, জীবন্ত সত্তা। নদী জীবন্ত সত্তা থাকলে সেখানে ধান চাষ হওয়ার কথা নয়। এবং আপনারা রিপোর্টে ফোকাস করেছেন হাইকোর্টের এই রায়টিকে, যে আপনি যে লিভিং এন্টিটি বলছেন, জীবন্ত সত্তা বললেন, এটা বাস্তবায়নটা করবে কে? প্রশাসন, জনপ্রতিনিধি, লোকাল কমিউনিটির মানুষ, কে? মানে সেই জায়গা থেকে আজকের যে সিচুয়েশন, এটাকে একটু রিলেট করা যায় কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ 2019-এ রায়টা হয়েছে। 19-এ রায় হওয়ার পরে আজকে প্রায় 5 বছর রানিং। তো এই 5 বছরে অনেক প্রশ্ন আমাদেরকেও লোকজন করে, কিংবা আমরাও এই প্রশ্নটা করি যে আপনি রায় দিলেন, কিন্তু তার ইমপ্লিমেন্টেশনটা কি? না, সেটা আরেকটা হচ্ছে রায়টা কি, রায়টা থেকেই বা আমরা কি বুঝতে চাই, কিংবা এটা ডাইরেকশনসগুলো কি, এটা কি নদীকে বেশি পাওয়ারফুল করলো লিগালি, না আসলে এটা আমাদের জন্য এটা মানে আমরা যেটা প্রত্যাশা করেছি সেই প্রত্যাশা হয় নাই। তো সুতরাং এই একটা একাডেমিক আলোচনার কিন্তু প্রয়োজন আছে, আমরা মনে করি, যারা আমরা নদী নিয়ে সিরিয়াসলি ভাবি। প্রথম হচ্ছে যে লিগ্যাল রাইটস, দুটো হাইকোর্ট দুটো কথা বলেছে নদীর ক্ষেত্রে। একটা হচ্ছে লিগ্যাল রাইটস, এরপরে বলছে লিভিং বিং। তাহলে এই দুটো আমি একটু মানে আইনি, একটা হচ্ছে একটা আইনি অধিকার, একটা হচ্ছে জীবন্ত সত্তা, মানুষ যেরকম জীবন্ত সত্তা সেরকম। তো লিগ্যাল রাইটসের জায়গা থেকে যদি আমরা স্পষ্ট ব্যাখ্যা চিন্তা করতে চাই, লিগ্যাল রাইটসের দুটো জিনিস আছে। একটা হচ্ছে যে আপনার ডিউটিটা কি, মানে আপনার অধিকারটা কোন জায়গার মধ্যে, আপনাকে কীভাবে আপনি অধিকারটা বাস্তবায়ন করবেন। পৃথিবীতে সব জায়গায় মানুষ ছাড়া, অন্য যে কোনো জিনিস ছাড়া, লিগ্যাল রাইটসের কমন ল কান্ট্রি যারা আমরা আছি, সেসব জায়গার মধ্যে কোম্পানির একটি নতুন করে, মানে মানুষ ছাড়াও অন্য কোনো জিনিসের আইনি অধিকার যদি থাকে, তাহলে কোম্পানির আইনি অধিকার, আপনারা জানেন যে যারা কোম্পানি করে, কোম্পানি একটি আলাদা আইডেন্টিটি এবং তার একটা লিগ্যাল রাইটস থাকে। তো সেই অনুযায়ী কোম্পানি তার অধিকার বাস্তবায়ন করতে পারে, সে নেগোশিয়েট করতে পারে, সে কোর্টে যেতে পারে, সে সু করতে পারে, অথবা তাকে সু করতে পারে, দুটো। তো একই স্ট্যাটাস এই নদীকেও দেওয়া হয়েছে, যেন নদী তার অবস্থানের জন্য সে সু করতে পারে, মানে নদীর পক্ষে মানুষ করবে। প্রথমে লিগ্যাল রাইটস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তারপরে ইয়াতে বলা হয়েছে যে এটা কে করবে, সে আমি কথা বলতে পারবে না। হ্যাঁ, আপনি ভালো প্রশ্ন তুলেছেন। তো সুতরাং এটাই এই যে তাকে যে আইনি অধিকার দেওয়া হলো, এই আইনি অধিকারটা ইজ অল অ্যাবাউট, মোর অ্যাবাউট হচ্ছে আপনার সিভিল লর জুরিসডিকশন জায়গা থেকে। এই একটু আগে স্যার যে আলোচনাটা করছিলেন যে নদীর কতটুকু জায়গা নেওয়া যাবে, কতটুকু নেওয়া যাবে না, এটা পুরো সিভিল রাইটস যেটা আছে, মানে তার জমি কোনটা, এবং পুরো হাইকোর্টের রায়টিরই মূল আলোচনায় হচ্ছে আসলে নদীকে কিভাবে উদ্ধার করা যায় দখল থেকে। তো সুতরাং নদীর সীমানা নির্ধারণ নিয়ে একটা বড় আলোচনা আছে রায়ের ক্ষেত্রে। সীমানা নির্ধারণের ক্ষেত্রে CSRS এর একটা বর্ণনা দেওয়া হয়েছে, তো এবং দখলটা যেন না করা যায় সেটা বর্ণনা দেওয়া হয়েছে। সুতরাং একটা বড় কাজ হচ্ছে তার সিভিল রাইটসটা
এন্টাইটেলমেন্ট ঠিকমতো হবে কি হবে না, এবং এই সিভিল রাইটসটা এন্টাইটেল কিভাবে করবে, এই যে ওয়ের ক্ষেত্রে যখন চিন্তা করা হয়েছে তখন বলা হয়েছে এটা নদী রক্ষা কমিশন নামে একটি কমিশন করা হয়েছে, যাকে গার্ডিয়ানশিপ দেওয়া হয়েছে, যে নদীর পক্ষে কথা বলবে, কারণ নদী তো নিজে গিয়ে মামলাটা করতে পারবে না, কারণ নিজে গিয়ে নদী নিজে বলতে পারবে না যে আমার উপরে এই অত্যাচার চলছে। এই যে নতুন একটা মডেল করা হয়েছে যে একটি ন্যাচারাল রিসোর্স, এই ন্যাচারাল রিসোর্সের মুখপাত্রের প্রয়োজন আছে। তো এই মডেলটা তার আগে আমরা জানি নিউজিল্যান্ডে, তার আগে ল্যাটিন আমেরিকান কিছু কান্ট্রিতে, এবং হচ্ছে এই ভারতেও কিছুদিন এটা চেষ্টা করা হয়েছিল, পরে ভারত এটা দেখছে যে কত এটা সম্ভব না দেখে তারা বন্ধ করেছে। তো এটা করতে গিয়ে একটা ঝামেলা হয় এই মডেলে। এই মডেলের প্রথম ঝামেলাটা হচ্ছে আপনি যখন লিগ্যাল রাইটস দিলেন, লিগ্যাল রাইটস দেওয়ার পরে আগে তো নদী নিয়ে যে কেউ কথা বলতে পারতো, আমার নদীর পাড়ের মানুষ নদী নিয়ে ফাইট করবে, ব্যাটল করবে, আমি আইনি ফ্রেমওয়ার্কের কথা স্যার বলছি। তো সেখানের মধ্যে আমরা এখন আরেকটা এলিয়েন ফোর্স কিংবা আরেকটা এলিয়েন বডিকে দিচ্ছি অ্যাজ আ গার্ডিয়ান বডি। বডি থাকুক, নদী পাড়ের একজন লোক সে বলতে পারবে না যে আমার নদীতে বিপন্ন, আমি হাইকোর্টে যেতে পারবো না। মামলা তো আপনি করবেন না, মামলা করবে হচ্ছে নদী রক্ষা কমিশন। কেন একজন মানুষ করতে পারবে না? মানুষ আইনি কিন্তু ফ্রেমওয়ার্ক তো দিয়ে দিয়েছে। এখানটা কিন্তু আমার খুব প্রচুর কথা আছে, না বলতে পারলে মিসগিভিং হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে যেহেতু আইনি অধিকারের মডেলটা দেওয়া হয়েছে যে আরেকটা আলাদা এপেক্স বডি, তো সেই বডির এই যারা পরিচালনা করবে তার ইচ্ছা, সদিচ্ছা এবং ক্যাপাবিলিটি এবং সিনসিয়ারিটির উপরেও কিন্তু একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায় নদী কতটুকু বাঁচবে। আপনার কথা সারাংশ কি আমি যদি বুঝে থাকি যে মানে নদী রক্ষা কমিশনকে নদীর অভিভাবক করার ফলে নদী পাড়ের যারা মানুষ, হ্যাঁ, তাদের কি কথা বলার স্পেস কমে গেছে, এটা বলবেন আপনি? ডেফিনেটলি সে তো নদী রক্ষা কমিশনের মাধ্যমেই তো এই ফাইটটা করবে। আমি কমিশনের বাইরে গিয়ে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যদি দেখি আমার বাড়ির পাশে নদীটা বিপন্ন, আমি হাইকোর্টে যেতে পারবো না? আমার নদী রক্ষা কমিশনের মাধ্যমে যেতে হবে কেন? এই কারণ তো কোর্ট বলছে যে তার মামলাটা করবে হচ্ছে জেনারেলি হচ্ছে যে তাই কি স্যার? ব্যাপারটা কি এরকম? আসলে আসতেছে, আমি আসি এটা আমি ফ্রেমটা বলছি। আচ্ছা, এই ফ্রেমে যেরকম হচ্ছে যে ওয়াঙ্গুলু রিভার নিয়ে যেটা হয়েছে ইয়াতে, সেখানে যখন আরেকটা বডিকে এখানে দিয়েছে, এই বডির সাথে নদীর পাড়ের, কারণ নদীকে ওখানে তারা বলছে তাদের অ্যানসেস্টার কালচারালি যা বলা হয়েছে, তো সুতরাং মানুষ তার পূর্বপুরুষ অ্যানসেস্টারকে যেভাবে চর্চা করে, সেই চর্চার সাথে এপেক্স বডির চর্চার কিন্তু একটা কনফ্লিক্টিং তৈরি হয় এবং একটা রাইভালরিও তৈরি হয়, দুটো জিনিস চলে আসে। তারপরে এটা নদী নিয়ে স্টেকটা কার হবে। এখন বাংলাদেশে আমরা যখন বলি নদীর পাড়ে যখন কোনো প্রকল্প করা হবে, নদী রক্ষা কমিশনের এনওসি নেওয়া হবে, এটা আমরা বলতে চাই। আবার যারা নদী নিয়ে কাজ, নদীর পাড়ে যে প্রকল্পগুলো করছেন, তারা বলছে যে না, আমি ড্রেজিং এর কাজ আমি করবো, এটা আমার ইয়ের মধ্যে আছে। বিআইডব্লিউটি বলছে যেহেতু এটা ওয়াটারওয়ে, আমার কাজ করতে হবে। সুতরাং এক ধরনের ইন্টার ডিপার্টমেন্টাল রাইভালরিরও সমস্যা তৈরি হয়েছে, আমরা দেখি বাইরের দেশেও, আমাদের দেশেও এটা আছে। তো যেই কারণে যখন ঢাকার চারপাশে উচ্ছেদ অভিযান হয়েছে, প্রাথমিকভাবে কিন্তু নদী রক্ষা কমিশনকে জানানো হয় নাই। ওইসব কারণেই তো হাইকোর্ট নদীর একজন অভিভাবক ঠিক করে দিয়েছেন যে কমিশন উইল বি দ্য গার্ডিয়ান হলেও এই যে আমি বললাম যে আমি নতুন একটা সলিউশন দিয়ে নদীকে কি আমি এম্পাওয়ার করলাম, না আমি নতুন রাইভালরি তৈরি করলাম, আমি লজিস্টিক এবং এই প্রশ্নটা আমি যেন ভালোদের আপনাকে করতে চাই। আমি এই জায়গাটায় ভেরি মাচ ইন্টারেস্টেড, কারণ এইটা কিন্তু অপভ্রংশরূপে মানুষের কাছে উপস্থাপন করা যাবে না। ইটস এ ভেরি ডিপলি এবং টোটালিটি আইন কানুনের যে বিষয়গুলো আছে, নদী নিয়ে কিন্তু একটি আইন নয়, নদীর স্টেকে তো অনেকগুলো মন্ত্রণালয়। আমি একটি প্রথম ব্যাপার হচ্ছে যে যেটা বলছে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, কারণ তো এটা নিয়ে আরডিআরসি চেয়ারম্যান, তিনি এটা নিয়ে রিসার্চ করেন ও গবেষণা করে। এটা ভালো যে এই বিষয়টা সে তুলে নিয়ে এসছেন এবং এইটি ক্লিয়ার হওয়া উচিত মানুষের কাছেও। এবং এই নিয়ে আমি অনেকগুলো সেমিনার হয়েছে, সেখানে আমরা বলাবলি করেছি, এই নিয়ে বহু সার্কুলার হয়েছে যে আমার কাছে এগুলো আছে, আবার দেখা যাবে আপনার বই এটা বোঝাই করা, প্রত্যেকে এটা কিন্তু জানে। তো এই জায়গাটায় ব্যাখ্যা অপব্যাখ্যার সুযোগ আছে। আচ্ছা, কিন্তু আমি যেটা এই নিয়ে বলতে চাই সেটা হলো এটা একেবারে স্বতঃসিদ্ধ যে মহামান্য হাইকোর্ট এবং এটা কিন্তু আলটিমেটলি আপিলের ডিভিশনে, তার মানে এটা সর্বোচ্চ আদালত কর্তৃক মানে কি বলে ইট ইজ ডিসাইডেড। এবং এখন যেটা হয়েছে যে লিগ্যাল এটা হলো আইনটা, এই যে এটা হলো প্রথম বলা হয়েছে যে এটা পাবলিক ট্রাস্ট ডক্ট্রিন। এখন পাবলিক ট্রাস্ট ডক্ট্রিন, নদী
কে বলতে হবে যে পাবলিক প্রপার্টি যেটা আছে, এই পাবলিক প্রপার্টি নদী। এবং আমাদের কনস্টিটিউশনের আপনি দেখবেন 21 এবং আপনার যে এই যে 18 এতে এই দুইটি অনুচ্ছেদ যদি আপনি মিলিয়ে পড়েন তাহলে কিন্তু স্পষ্ট করে রাষ্ট্রের সমস্ত সম্পদের মালিক জনগণ, সেটা পরিষ্কার বলা আছে। একেবারে বলেছে টু প্রোটেক্ট পাবলিক প্রপার্টি, নাগরিক ও সরকারি কর্মচারীদের দায়িত্ব। এটা একটু না পড়ালে অসুবিধা হবে। সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। রাইট। এইটা যদি সংবিধান হয়, এর উপরে তো আর কিছু নেই। রাইট। জাস্ট তারপরে বলুন, সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য, সকল সময়, অল দি টাইম। রাইট। সো আমি বোঝাতে পারছি, আমি অনেক দিন 40 বছর চাকরি করেছি। এখন তো আমার ধরে নেন আমি 70-এর কাছাকাছি যাচ্ছি। তো আমি এখন করছি কেন? আই এম এ সিটিজেন অফ দিস কান্ট্রি, এবং আমি নাগরিক। এবং এই যে বলছে সকল সময়ে জনগণের সেবা করা উচিত, তো জনগণের সেবা, তারপরে আমি একটু সংক্ষেপ করে নিয়ে আসি স্যার। তার মানে এজাজ যেই প্রশ্নটা তুললেন, এজাজ যেটা বলেছে, আমি এটাকে মানে আরো গভীরে গিয়ে বলতে চাই। এজাজের যে পয়েন্টটা, এইটা মানে একটা ত্রুটিপূর্ণ এবং অপভ্রংশ। এইটাকে এভাবে ব্যাখ্যা করা যাবে না। তার মানে নদীরক্ষা কমিশন নদীর অভিভাবক হলেও যে কোনো নাগরিক নদীর পক্ষে আদালতে যেতে পারবেন, এটা পারবো কিনা? শুধু তাই না, তাকে যদি না যায়, সে বাড়ির পাশে নদী, সে যদি এটা না যায়, না নাগরিক দায়িত্ব অবহেলা করলো, তার বিরুদ্ধে অবহেলা করা হলো, তার বিরুদ্ধে আপনি ক্রিমিনাল অফেন্স হবে। এটা আপনার কাছে আসবো, আরেকটা বিরতি আসছে আপনার কাছে। দর্শক, আরেকটা বিরতি ইম্পর্টেন্ট। বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা শুরু করেছিলাম হারিয়ে যাচ্ছে প্রাণ নদীর বুকে ধান, এই ইস্যু নিয়ে, কিন্তু আলোচনাটি অন্যদিকে চলে গেল এজাজ ভাই। যে নদীরক্ষা কমিশনকে হাইকোর্ট যে নদীর অভিভাবক করলেন, তার ফলে নদীতে নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হলো কিনা, আপনি এই জায়গাটা একটু সংক্ষেপে যদি আপনার ব্যাখ্যাটা বলেন। আচ্ছা, প্রথম হচ্ছে যে ডেফিনেটলি আমরা তো নাগরিকরা আশা করে, যেহেতু যখন হাইকোর্ট কাউকে এপেক্স দায়িত্ব দেয়, সে তার দায়িত্বটা পালন করবে। যদি না করে, ডেফিনেটলি নাগরিকরা করবে। বাংলাদেশে এখন নদী আন্দোলন কে করছে? নাগরিকরাই করছে। আর কেউ করছে না, যে আমরাই চিল্লাচিল্লি করছি। একদম তৃণমূলের যে কৃষক, সেও আন্দোলনটা করছে। সেটা একটা তো ডেফিনেট ইভেন মানে আমাদের দেশে বলা হচ্ছে কি, আমাদের একটা আমাদের কনস্টিটিউশনে হচ্ছে একটা পার্লামেন্ট, দ্বিতীয় হচ্ছে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, তার নির্বাহী এবং এক্সিকিউটিভ। যদি এই দুটো ফেল করে, জনগণ কোথায় যায়? কোর্টে যায়। তো সুতরাং কোর্টে যাওয়ার রাস্তাটা তো আমাদের কনস্টিটিউশন দিয়ে রেখেছে। কিন্তু কোর্ট আবার এটা, যেহেতু নদী নিয়ে এই রায়টা দরকার হলো কেন, এই প্রশ্নটা আসলে প্রাসঙ্গিকতা খুব গুরুত্বপূর্ণ। এই রায় দিয়ে বলার চেষ্টা করা হলো, হাইকোর্টের সিনসিয়ারিটি আমরা এখানে দেখি, যে যদি একটা রায় দিয়ে আমরা নদীকে বেটার ফ্রেমিং করতে পারি, বেটার স্ট্রেংথ দিতে পারি, তাহলে হয়তো নদীগুলো রক্ষা হবে। কারণ নদী তার রক্ষা হচ্ছে না, এটা হচ্ছে বাস্তবতা। আমি শেষ করি স্যার। তো সুতরাং এখানে হাইকোর্ট প্রথমে বললো এটা লিভিং এন্টিটি, তারপর হাইকোর্ট বলতে চেষ্টা করলো এটা হচ্ছে লিভিং বিইং, মানে মানুষ। মানুষের যেরকম মানবিক সত্তার নদীকেও দিল, কিন্তু নদীকে মানবিক সত্তা দিয়ে কি ফ্রেমিংটা স্ট্রং করা হলো কি হলো না, আমার মনে হয় এই ভাবনাটা করার দরকার আছে। সেটা কিরকম, আমি মারা গেলে, অসুস্থ হলে আমার, কিংবা আমি মারা গেলে পুলিশ কেস হবে, কিংবা আমাকে এটার জন্য ব্যাটেলটা করা যাবে, কিংবা সুইসাইড করলেও এক ধরনের একটা পুলিশিং রিপোর্টিং হবে, ফৌজদারি একটা ব্যাপার আছে। তো জীবন প্রথমে তাকে আমি আইনি অধিকার দিয়ে আমি সিভিল এম্পাওয়ার করলাম, কিন্তু মানবিক সত্তা করলে তো আবার হিউম্যান রাইটসের জায়গাটা আসে। কিন্তু নদীর হিউম্যান রাইটস কিভাবে হবে, এটা একটা অ্যাম্বিগুইটি এবং ভেগনেসটা আছে আমি মনে করি এখনো, যে চিন্তার জায়গাতে। কারণ আমি তাহলে কি করলাম, কারণ নদীর পানির কথা কিন্তু রায় স্পেসিফিকভাবে বলা নাই। পৃথিবীর যতগুলো নদী নিয়ে রায় হয়েছে, কোনো নদীতে রাইট টু ওয়াটার একটা কথা আছে, রাইট টু ওয়াটার কোথাও কিন্তু স্পেসিফিকভাবে বলা নাই। এটা না বলে থাকার কারণে নদী ভার্সেস মানুষ কিন্তু একটা সমস্যা হতে পারে। আমি একাডেমিক আলোচনা আমি করছি, সেটা কিরকম, নদীর সাথে তো ওয়াটার ম্যানেজমেন্ট একটা যুক্ত আছে, এটা ওয়াটারের আলাদা ল আছে আমরা জানি, এবং কম্প্রিহেন্সিভ ল আছে। আন্তঃসীমান্ত নদী নিয়ে আজকে বাংলাদেশে কয়েকটা জায়গায় বড় বড় প্রোগ্রাম হচ্ছে। আন্তঃসীমান্ত নদীগুলোর ক্ষেত্রে কিন্তু জনগণ নদীর পানির অধিকার এবং ওয়াটার ম্যানেজমেন্ট নিয়েই কিন্তু নেগোশিয়েটটা করে। এবং আমরা বাংলাদেশের ল রাইপেরিয়ান হয়ে আমরা এখন বলতেছি যে নদীর অধিকার কোথায়, পানির নদীর ইকোলজিক্যাল ফ্লো কোথায়, খেয়াল করে দেখেন। তো সুতরাং নদীর ইকোলজিক্যাল ফ্লোটা কিন্তু জীবন্ত সত্তার রায় ওই ফ্রেমিংটা নাই, কারণ ওয়াটারের জায়গাটা নাই, ওয়াটারের আলাদা কম্প্রিহেন্সিভ আইন আছে। তো সুতরাং নদীকে আমি পার্সনিফিকেশন করতে গিয়ে আমি কি নদীকে আমরা যেন এটা না করি যে
এই নদীকে আমি কম্পিটিটর করে ফেললাম হিউম্যান ভার্সেস, মানে কিংবা হিউম্যান নিড। এটা কি আপনার অবজারভেশন? আমার অবজারভেশন। আমি শেষ করি। আচ্ছা, একদম সংক্ষেপে যদি শেষ করতে পারেন। সুতরাং এটা না করে আমি যেহেতু আমার অবজেক্টিভ হচ্ছে এই রায়ের ফ্রেমিংটা করার কথা, অবজেক্টিভ হচ্ছে নদী রক্ষা করো না, নদী এই ফ্রেমিং করে আমি নদীকে পাওয়ারফুল করলাম কিনা। এতে পাওয়ারফুল করার ক্ষেত্রে অ্যাপ্রোচ যদি হয়, কারণ হচ্ছে এখন ক্লাইমেট চেঞ্জ এবং অন্যান্য কারণেও কিন্তু আপনাকে ওয়াটারের উপর, ওয়াটার ম্যানেজমেন্টের উপর জোর দিতে হচ্ছে আলটিমেটলি, এবং নদীর উপরও আপনার অ্যানথ্রোপোসেন্ট্রিক কাজ করতে হচ্ছে, নদীকে আপনার শেপ করতে হচ্ছে, কখনো বাদ দিতে হচ্ছে। তো এটা কি নদীর অধিকারের জায়গা থেকে কথা বলবে কে? কারণ আপনার তো এখানে পিপলটা অ্যাবসেন্ট পুরোপুরি পুরো রায়ের ক্ষেত্রে। নদীর পাড়ের জনগণ সবচেয়ে বেশি নদীর সাথে ইন্টারাকশন করে কে? নদীর পাড়ের জনগণ, কৃষক, মাঝি, জেলে, ইনক্লুডিং নদীর অ্যাকুয়াটিক বায়োডাইভার্সিটি। এইসব জায়গাতে আমি নদীর শুধু জীবন্ত সত্তা দিয়ে এটাকে যদি আমি ইগনোর করে নদীকে চিন্তা করি, তাহলে কিন্তু এটা ঠিকমতো হবে না। শেষ তাহলে এটা হতে পারতো কি? হতে পারতো, এখন এই রায়ের একটা বড় হোপ আছে আমি মনে করি। আচ্ছা, সেই হোপটা হচ্ছে যে নদী আমাকে কি দিচ্ছে, এই কারণ নদীকে আমি এম্পাওয়ার করলে কি, আমরা একটা জিনিসকে এম্পাওয়ার কখন করি? যেখান থেকে আমি সার্ভিস পাবো, তাই না? তখনই তো আমি তাকে এম্পাওয়ার করি লিগালি, কিন্তু একটা ফ্রেমিং করি। এই ফ্রেমিং না করে চিন্তা করতে হবে যে আমরা নদীর জন্য কি করতে পারি। দ্যাট ইজ অ্যানাদার ফ্রেমিং। এটা ফ্রেমিং করলে আপনার কমিউনিটি আসবে, ইন্ডিজিনিয়াস পিপল আসবে, নদীর সাথে কৃষক আসবে। এই যে আপনি যেটা কথা বললেন যে নদীর সাথে ইন্টারাকশনটা এখানে কে করছে? নদীর পাড়ের মানুষ। সে বৈধভাবে করছে না অবৈধভাবে করছে। আমরা একটা ফেসবুকে একটা কথা স্ট্যাটাস থাকে না, ম্যারিড আনম্যারিড, ইন এ রিলেশনশিপ। রাইট। ইন এ রিলেশনশিপ করতে হবে নদীর সাথে। ইন এ রিলেশনশিপ করতে হলে সেইটা করতে তো হাইকোর্টের রায় তো কোনো বাধা না। সেটাই তো আমি বলছি, রায়ের ফ্রেমিং এ আমরা যদি শুধুমাত্র এই ডায়ালগেই যাই যে নদীকে কতটুকু শক্তিশালী করা হলো, এটা না করে আমরা নদীর জন্য কি করতে পারি, এটা আমরা একদম প্রায় শেষ করে স্যার 2 মিনিট আপনি যদি শেষ করতে পারেন। এটা আমি 1 মিনিট 2 মিনিটে বলবো না, এটা অনেক বড় আলোচনা। আমরা এটা পরে এটা নিয়ে আসলে আলাপ করতে হবে। এটা যদি আমরা একটা জায়গায় মানে মিসপারসেপশন থাকলে অসুবিধা না পাই, তাহলে কিন্তু দেশের খুব ক্ষতি হবে। সেটা হচ্ছে যে একটা রং মেসেজ যাবে। এবং যেটা বলেছে প্রথমে আমি বলি যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে আদেশটা দিয়েছে সেই আদেশের বেসিস আছে, এইটা বড় এরকম, হ্যাঁ, সেটি পড়ার জন্য বারবার আমি করব, বহু রেফারেন্স আছে। এখন এটাকে বলা হয়েছে যে দেখেন 2 নাম বলা হয়েছে, এটা নদীর তুরাগ আইন হচ্ছে যে লিগাল পারসন, আর একটা বলা হচ্ছে লিগাল এন্টিটি, আর একটা হচ্ছে লিভিং এন্টিটি। এখন নদীর সত্তা হলো এই যে এতগুলো, আমি যদি বলি যে কসমোলজি নিয়ে যদি আলাপ করি, তাহলে যে নদী, পানি, পরিবেশ, এটা কে তৈরি করছে? রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তা। আপনি তাকে ভগবান বলেন বা আপনি তাকে যা বলেন গড বলেন, বাট আমরা মানুষ কিন্তু এটাকে তৈরি করিনি। পানি কিন্তু আমরা তৈরি করি না। অক্সিজেন আর মিলে, হাইড্রোজেন মিলে কতটুকু পানি আমরা তৈরি করি। সো এইটি আমরা করি না। ফলে এটা দেয়া হয়েছে কেন? পাবলিককে, জনগণকে, থ্রু আউট দি কান্ট্রি। মানুষ এটা ব্যবহার করবে। শুধু মানুষ না, পৃথিবীর অস্তিত্বটা না, পৃথিবী কতদিন টিকে থাকবে। পানি যদি না থাকে, শুষ্ক মরুভূমি হয়, তাহলে আমরা বাঁচবো কি করে? সেই জন্য যেটা আছে যে ভূগর্ভস্থ পানির ব্যাপারটাও কিন্তু আছে, আপনি দেখবেন। তো অল দি ওয়ে পানি আছে বলেই প্রাণী আছে, পানি আছে বলেই গাছপালা, সবকিছু আছে, ইকোলজি আছে, এনভায়রনমেন্টে আছে, বায়োডাইভার্সিটি আছে। আমি এটাকে শেষ করতে চাই, যে কথাটা বলা হয়েছে যে এখানে কিন্তু বলে দেয় এটা জুরিস্টিক পারসন বলা হয়েছে, ওভারঅল এটা জুরিস্টিক পারসন। এখন আপনি এর সাথে যদি মিলিয়ে দেখেন আমাদের ওই আইনটা, আমাদের যে পরিবেশের আইনে কিন্তু একটা জায়গায় দিয়েছে যে কোনো জনগণ যদি পরিবেশ নষ্ট করে পানির বা নদীর, তাহলে সে গিয়ে মামলা করতে পারবে কিনা? সরাসরি পারবে না। সেখানে জনগণের যে যাওয়াটা নাগরিকের, সেটা বন্ধ করে দিয়েছে, যেতে হবে ডিজির মাধ্যমে। বাট দিস ইজ অ্যান ওপেনিং, যে নদীর ক্ষেত্রে তা হবে না। নদী যে ওয়াইডার সেন্স, নদীর জীবন সত্তা, যেটা এটা সবার জন্য, পৃথিবীর জন্য সবকিছু দরকার। এইটা আমাদের রক্ষার জন্য, মানে তত্ত্বাবধানের জন্য একটা গোষ্ঠী আমাদের ওরকম দরকার। সেই জন্য সেই বডিটা হচ্ছে নদী রক্ষা কমিশন। কিন্তু তাতে নাগরিকের অধিকার তো ক্ষুণ্ণ হলো না। কিন্তু একটা কথা বলি, এই নিয়ে 1000টা আইন আছে, এখন সময় নেই বলে সেই আইনে কিন্তু তাদের ক্ষমতা দেওয়া আছে। এটা ডিসিকে ক্ষমতা দিয়েছে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে ক্ষমতা দিয়েছে, যদি মামলা করে পানির সমস্যা হয়। নদী মানেই পানি। ফলে আমি যেটা বলতে চাই যে আইনের আরো গভীর ব্যাখ্যা আছে, সময় নাই বলে আমি দিতে পারলাম না। আইনের প্রেক্ষাপটে একদম যে আইনের, স্যার আমাদের শেষ করতে হবে তো, আমি 30 সেকেন্ড দিয়ে দিচ্ছি। আইনের প্রেক্ষাপটে যেটা সেটা হলো যে আপনার জনগণেরও এখানে অধিকার আছে নদী নিয়ে মামলা। এইটা হলো কনক্লুশন। ভাই একদম 30 সেকেন্ড, 1 মিনিটে শেষ করব। সেটা হচ্ছে যে
যে কোনো ফ্রেমিং কিন্তু সিম্বলিজম, এগুলো সিম্বলিজম হচ্ছে নতুন করে নতুন একটা সিম্বলিজম নতুন একটা রিলেশনশিপ তৈরি করে অথবা ভাঙে, রিকনস্ট্রাক্ট করে অথবা ডিকনস্ট্রাক্ট করে। যেহেতু আমি নদীকে জীবন সত্তা বলে একটা নতুন সিম্বলিজম করছি, তো সেক্ষেত্রে নদীর সাথে তাহলে আমার সম্পর্কটা কি হবে, এই প্রশ্নটা মানুষের চলে আসে না? তাহলে নদী না, এটা ঠিক না, আমরা কিন্তু নতুন করে এই নিউ কথা ঠিক না, এইটা ওল্ড ছিল, ওল্ড সেইটাকে আমরা একটা ফ্রেমের মধ্যে নিয়ে এসেছি। আমার মনে হয় এখানে পরিষ্কার করা দরকার। সে কথাই আমি বলার চেষ্টা করছি, দিস ইজ নট নিউ। এটা তো সৃষ্টির আদি থেকে শুরু হয়েছে, মানুষ এসে পড়ে কিন্তু নদী এসে আগে, তার মানে দিন শেষে নদীকে রক্ষা করতে হবে, সেটা নদী রক্ষা কমিশন করুক, জেলা প্রশাসন করুক, নাগরিক করুক, এইটা হচ্ছে সামারি। সেখানে তো কোনো সমস্যা নাই। আমার পক্ষে এই নদীর সাথে তাহলে সম্পর্কগুলো নতুন যারা প্রশ্ন করছে এটা আমাদের ক্লিয়ার করতে হবে। আচ্ছা, আমার মনে হয় এটা নিয়ে আরেকটু কথা বলতে হবে। জি, এটা রাইট, এটা নিয়ে আরো কথা বলতে হবে। এই ছিল আমাদের আজকের 7 দিন। সবাই ভালো থাকবেন। আমি আপনার একটা প্রশ্ন করি, আমি আপনার আমার জানার প্রশ্ন শিওর আপনি করবেন, আপনার সাথে আমার ঘন্টা